দলে দলে বাড়ির পানে ছুটছে মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট, বিশৃঙ্খলা। তিল ধারণে জায়গা নেই লঞ্চে। ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ যাত্রা। যেতে হবে তো বাড়িতে, মা বাবার সাথে ঈদ করতে হবে। আমাদের এইভাবেই যাইতে হবে, কষ্ট কইরাও। বাসা লয়ে বয়ে রয়েছে, এখন তো লঞ্চ ছাড়তে আসে না। রাজধানীতে জমজমাট পশুর হাট। ছোট মাঝারি গরুর চাহিদাই বেশি। গতকালের তুলনায় কমেছে দাম। এবার গরুর দাম ভালো, রিজনেবলের ভিতর আছে। বাজার একটু কম, তারপরে মোটামুটি পোষা যাবে। লাখো মুসল্লির লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। পুণ্যভূমিতে হজের মূল আনুষ্ঠানিকতা, খুতবায় মুসলিম উম্মার শান্তি কামনা। ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ। ছুটির ঢাকায় নিরাপত্তা শঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে আবারও বাড়ছে করোনার প্রকোপ। 24 ঘন্টায় একজনের মৃত্যু। এ পর্যন্ত মোট আক্রান্ত প্রায় 20,52,000 জন। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। ঈদের দীর্ঘ ছুটিতে প্রিয়জনের সঙ্গে উৎসব আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। বাস, ট্রেন, লঞ্চ সবখানেই উপচে পড়া ভিড়। জায়গা না পেয়ে এদিন অনেকেই চেপে বসেছেন ট্রেনের ছাদে। নিষেধ বারণে ঠেকানো যায়নি তাদের। কানায় কানায় যাত্রী বোঝাই করে ছেড়ে যাচ্ছে লঞ্চ। তবে ভোগান্তিতে পড়েছে উত্তরাঞ্চলের বাস যাত্রীরা। মহাসড়কের যানজট ঠেলে এগোতে হচ্ছে তাদের। ঈদের বাকি আর মাত্র একদিন, তাই তো শেষ মুহূর্তে যে যেভাবে পারছেন পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে বাড়ির পথ ধরছেন। এদিন কমলাপুর রেল স্টেশনে ভোর থেকে সব ট্রেন সময় মতো ছেড়ে গেছে। অনলাইন টিকিটিং আর কড়া চেকিং এর কারণে স্টেশনের সার্বিক পরিস্থিতি ছিল গোছানো। তারপরও এদিন ছাদে উঠে পড়ে অনেক যাত্রী। নিরাপত্তা ঝুঁকি থাকলেও প্রিয়জনের সাথে ঈদ করতে চাওয়ার বাসনার কাছে তুচ্ছ সবকিছুই। সবারই টিকিট দিতেছে, টিকিট না করে না, টিকিট কথা না করে না, যে সিট নাই কথা বলে না। আমাদের এইভাবেই যাইতে হবে, কষ্ট কইরাও। কিছু করার নাই আমাদের। ভিতরে প্রচন্ড গরম, যেতে হবে তো বাড়িতে, মা বাবার সাথে ঈদ করতে হবে। আমাদের গফরগাঁও যাইতে 105 টাকা ভাড়া, কিন্তু আমরা স্ট্যান্ডিং কিনছি ধরেন 160 টাকা। যাত্রী চাপ দেখা গেছে সদরঘাট লঞ্চ টার্মিনালেও। দিনভর চলাচল করেছে ঢাকার কাছের গন্তব্যের নৌযানগুলো। তবে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের লঞ্চগুলো ছাড়ে বিকালের পরে। তার আগে সকাল থেকেই অনেকেই উঠে পড়েন লঞ্চে। বাড়তি ভাড়া আর দীর্ঘ অপেক্ষা ছাড়া খুব বেশি অভিযোগ ছিল না যাত্রীদের। এখন মানুষ ওঠে আর নামে জায়গা নাই, ওইটা নামে যাইতে আছে। এখন বাসা লয়ে বয়ে রয়েছে, এখন তো লঞ্চ ছাড়তে আসে না। এই পর্যন্ত মনে হয় 10 বার গেছি, ওরা বলতেছে একই কথা যে লঞ্চ ভরবো ছাড়বো। এখনো লঞ্চ ছাড়া নাই, অনেক যাত্রী লঞ্চ বসাই তো রাখছেন। যেমনও গরম এরকম কেমন দিলি কেমনি বাসুম কেমনি দেখুন। নিরাপত্তার স্বার্থে ধারণ ক্ষমতার বেশি যাত্রী না নেওয়ার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। এ ব্যাপারে যাত্রীদেরও সচেতন হওয়ার আহ্বান তাদের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে বাড়ির পানে দলে দলে ছুটছে ঘরমুখো মানুষ। তাই দিনের মতো রাতেও মহাসড়কগুলোতে বেড়েছে যাত্রীদের চাপ। ঢাকা টাঙ্গাইল আর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। গাড়ির চাপ ঢাকা, চট্টগ্রাম আর দক্ষিণের পথেও রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। এদিকে লঞ্চে করে নৌপথেও ঘরে ফিরছেন কেউ কেউ। দিনভরের ভোগান্তি গড়িয়েছে রাত পর্যন্ত। যতদূর দুচোখ যায় যানবাহনের দীর্ঘ সারি। উত্তরের ঈদযাত্রায় পথে পথে দুর্ভোগে পড়তে হয় ঘরমুখো মানুষদের। এক গাড়ি জিজ্ঞাসা করছি 1400 টাকা ভাড়া চাইছে, আমাদের যেখানে 150 টাকা ভাড়া। বাস ভাড়া চাচ্ছে আপনার 900, 1100, 1200, ঠিক ঠিকানা নাই। দুপুর 2টা বাজে আইছি, এখন পর্যন্ত কোনো গাড়ি পাইনি। যাব উত্তরবঙ্গে গাইবান্ধা। বুধবার থেকেই ছিল বাড়ির পথে মানুষের ঢল। বৃহস্পতিবার বিকেলের পর সেই চাপ বেড়ে যায় আরও। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জিরানী, চন্দ্রাসহ বিভিন্ন পয়েন্টে দীর্ঘ জটলা, ধীরগতি। একই চিত্র ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও। জামের লেগে তো সবই সমস্যা দেখতেছি ভাই।
এই যে বৈশা রয়েছি, যাত্রী সমস্যা, রোদে ভোগান্তি করতেছে, জাম তো আর শুধাইতেছে না, জার্জির বামও তো যেতেছে। সবাই একসাথে বাড়িতে যাইতেছে, গাড়িগুলো মনে করেন যা আছে ওই দিকের গাড়ি সব ঢাকা ঢুকে গেছে। দলে দলে ঘরমুখো মানুষ, দেখা দেয় গণপরিবহন সংকট। এই সুযোগে বাসে বাড়তি ভাড়া আদায়, কেউ কেউ ট্রাকে চড়ে রওনা দেয় গন্তব্যে। ভাড়া চাচ্ছে 1600, ভাড়া বেশি, 1000 টাকার নিচে যাইতেছে না। যানজটের কারণে মনে করেন কোনো গাড়ি নেই পাবনা শহরে। ঈদযাত্রা উপলক্ষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠানোয় জটলা ধীরগতি। লক হয়ে না থাকে, যাত্রা থেমে না থাকে, এই জায়গাটাই আমাদের এখন ফোকাস আছে। কিন্তু এত বেশি একই দিনে এত যাত্রী একসাথে নেমেছে, এত গাড়ি, যে আমাদের পক্ষে এই রাস্তার যে ক্যাপাসিটি এর বাইরে চলে গেছে। এছাড়া পদ্মা সেতু হয়ে দক্ষিণের পথ ধরেছেন ঘরমুখো মানুষ। যানবাহনের চাপ থাকলেও নেই ভোগান্তি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও একই চিত্র, গাড়ির চাপ থাকলেও নির্বিঘ্ন পাটুরিয়া দৌলতদিয়া ঘাট পারাপার। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, এবার একটু ঈদে ঘরে ফেরার সরাসরি আপডেট দেখে নিতে চাই। দর্শক, ঈদযাত্রার খবর রাখছেন আমার সহকর্মীরা। শুরুতেই যেতে চাই ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে, সেখানে রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, এই মুহূর্তে ট্রেনে যাত্রী চাপ কেমন, সারাদিনের কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। শাওন, এই মুহূর্তে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রী চাপ আগের তুলনায় কিছুটা কম। আমরা দুপুর বিকাল সন্ধ্যা পেরিয়ে রাত, এর আগে বিভিন্ন সময় যেরকম দেখেছিলাম যাত্রী চাপ, এখন সে তুলনায় কিছুটা হলেও কম। এবং একটা বড় অংশ যেহেতু বিকাল থেকে শুরু করে প্রতিটি স্টেশন, প্রতিটি ট্রেন আসার পরপরেই যেহেতু তারা চলে গেছে, সেহেতু যাত্রী চাপ অনেকটাই কমে গেছে। তবে যাত্রী চাপ যে পুরোপুরি কমে গেছে সেটা বলা যাবে না। তবে এখন আমরা যে যাত্রী চাপটা দেখতে পাচ্ছি সেটা আসলে কিছুক্ষণ আগের তুলনায় অপেক্ষাকৃত কম। এবং এর পিছনে আরেকটি কারণ হচ্ছে যে উত্তরবঙ্গের যেহেতু বেশ কিছু ট্রেন ছেড়ে চলে গেছে, এবং এখানে দেখা যায় উত্তরবঙ্গের আমরা দেখতে পেয়েছি যেমন এর আগে চিলাহাটি এক্সপ্রেসের একটি ট্রেন, সেটি আসতে 2 ঘন্টা দেরি করেছিল। এ ধরনের উত্তরবঙ্গের বেশ কয়েকটি ট্রেন সেগুলো নির্ধারিত সময়ের আসতে পারেনি, এবং নির্ধারিত সময় আসতে না পারার কারণেই কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে উত্তরবঙ্গের সেসব গাড়ির ক্ষেত্রে কিছুটা শিডিউল বিপর্যয় ঘটেছিল। এবং সেটির জন্যই মূলত আমরা দেখি যে একটা বড় অংশ তখন এখানে আমরা দেখেছি যে তারা আসলে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনেই ছিল। কিন্তু প্রত্যেকবার এক একটি ট্রেন আসার পর কিন্তু যাত্রীর সংখ্যা কমতে শুরু করে, এবং আমরা দেখতে পাই যে আসলে এখন যে অবস্থা, এখন কিন্তু বলা যায় আগের তুলনায় বেশ কিছুটা কম। তবে উত্তরবঙ্গ ছাড়া আরও অন্যান্য যেসব এলাকার ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেটের, সেগুলো মোটামুটি যাত্রীরা বলছেন যে সময় মতোই ছেড়ে যাচ্ছে। কিছুটা বিলম্ব হলেও সেটা আসলে ঈদের কারণে হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, এক্ষেত্রে বলতে পারা যায় যে এর আগে বেশ ঝুঁকি নিয়েই যাত্রীরা আসলে ট্রেনে উঠছিল, চলাচল করছিল এবং রীতিমতো যুদ্ধ করে উঠছিল, সেটিও কিন্তু এখন আসলে কমেছে। এবং আমরা আশা করি যে আজকে যে বাকি ট্রেনগুলো আসবে এবং আগামীকালকে যে ট্রেনগুলো ছেড়ে যাবে, সেগুলোতেও যাত্রীদের যাত্রা আসলে আরও নিরাপদ হবে। শাওন, নিশ্চয়ই। তানভীর, অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে যেতে চাই হোসাইন আলী বাবুর কাছে। তিনি রয়েছেন গাজীপুরের চন্দ্রায়। বাবু, বাড়ির পথে মানুষের চাপ তো বাড়ছেই, চন্দ্রা অংশের কি অবস্থা, এই মুহূর্তে যান চলাচল কেমন দেখছেন? চন্দ্রা অংশের চিত্র যদি বলি, যা চিত্র দেখিয়েছি এখন কিন্তু সেই চিত্র রয়েছে। রাত যত গভীর হচ্ছে, যাত্রীদের চাপ কিন্তু বাড়তেই আছে। এর মধ্যেই আসলে দেখেছি আমরা যে রাস্তার উপরে অনেক যাত্রী কিন্তু অপেক্ষা করছে গাড়ির জন্য, যে কোনোভাবেই আসলে গাড়ি পাচ্ছে না। আর এই এলাকায় শিল্প কারখানা আজকে ছুটি হওয়ার কারণে আসলে এই জায়গা থেকে নির্দিষ্ট কোনো গাড়ি না থাকার কারণে এই যে উত্তরবঙ্গের মানুষ, তাদের কিন্তু চরম
দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা দেখেছি যে গাড়ির জন্য অপেক্ষা করতে করতে রাস্তার উপরেই অনেক বাচ্চারা আসলে ঘুমিয়ে পড়েছে। সেক্ষেত্রে আসলে গাড়ির দেখা এখনো মেলেনি। তার পাশাপাশি যদি বলি যে উত্তরবঙ্গে যেসব মানুষগুলো যাচ্ছে আসলে এই মাঝখানে বৃষ্টি হওয়ার কারণে তাদের দুর্ভোগ আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারাও কিন্তু অনেকটাই ব্যর্থ হয়ে পড়েছে। এই পরিমাণ যাত্রী চলাচল রয়েছে কোনোভাবেই কোনো গাড়িতে উঠাতে পারছে না। যেসব গাড়িগুলো আসলে ঢাকা থেকে ভর্তি হয়ে আসছে সে কারণে আসলে তারা কোনো গাড়িতে উঠতে পারছে না, এবং গাড়ি পেলেও সেখানে কিন্তু কোনো ধরনের সিট পাচ্ছে না। একটি সিট যেন এখানে সোনার হরিণ হিসেবে দাঁড়িয়েছে, যেখানে তারপর একটি সিটের দাম রাখা হচ্ছে 2 থেকে 1500 টাকা। এই যে দুর্ভোগ অপেক্ষা করেও কিন্তু উত্তরবঙ্গের মানুষগুলো তার নিজ করে যাচ্ছেন। বাবু, ধন্যবাদ আপনাকে। এবার জানাবো কোরবানির পশুর হাটের খবর। ঈদের একদিন বাকি থাকতেই পুরোপুরি জমে উঠেছে রাজধানীর হাটগুলো। গরুর সরবরাহ চোখে পড়ার মতো। বিকেলে সন্ধ্যার পর হাটগুলোতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। আরো জানবো সহকর্মী রেদওয়ান আহমেদের কাছ থেকে। দর্শক, রেদওয়ান এই মুহূর্তে রয়েছে ডেমরার কাজলা পশুর হাটে। রেদওয়ান, কেমন চলছে রাতের পশু বেচাকেনা সে সম্পর্কে জানাবেন। শাওন, বিকাল থেকেই কিন্তু আমরা জানাচ্ছিলাম যে পশুর বেচাকেনা কিন্তু আজকে অনেক জমজমাট। হাটগুলোতে প্রচুর যেমন পশু এসেছে সেই সাথে কিন্তু বিক্রেতারা ছিল। আমরা যদি একটু দেখাতে চাই এইদিকে, আসলে পশুর বেচাকেনা রাত যত বাড়ছে পশুর বেচাকেনা কিন্তু আরও জমে উঠছে। সেই সাথে ছোট থেকে মাঝারি আকারের যে পশুগুলো, সেই পশুগুলোর চাহিদা কিন্তু বরাবরই অনেক। সেই পশুগুলো বিক্রিও হচ্ছে বেশ। সেই সাথে বিক্রেতারা বলছেন অনেকেই যারা বেশি পশু এনেছেন, অর্থাৎ যারা 20টি থেকে 25টি পশু নিয়ে ঢাকা এসেছেন, তারা কিন্তু প্রায় বেশিরভাগই ইতিমধ্যে বিক্রি করে ফেলেছেন। যে কয়েকটি পশু আছে বিক্রেতারা বলছেন যে সেগুলো আজকের মধ্যেই অনেকে বিক্রি করে দিয়ে পরিবারের সাথে ঈদ করতে বাড়ি চলে যেতে চান, এবং অনেকে আসলে সেই কাঙ্ক্ষিত দাম না পাওয়ার কারণে অপেক্ষা করছেন এখনো যে শেষ দিনের জন্য যে আসলে কি হয়। আজ রাতেই যেহেতু এখনো যেহেতু কালকের দিনটি সময় আছে, অনেক বিক্রেতাই অপেক্ষা করতে চাইছেন। তবে অনেকেই কিন্তু আবার একদিকে গরুগুলো বিক্রি করে কিন্তু চলে যেতে চাচ্ছেন বাড়িতে। সেই সাথে দামের বিষয় যদি একটু বলতে চাই, বিকেলের তুলনায় সন্ধ্যার দিকে কিন্তু দাম কিছুটা বেশি অভিযোগ করছেন ক্রেতারা। তারা বলছেন যে চাহিদার তুলনায় পশু থাকলেও কিন্তু দামের কিছুটা বেড়েছে বিকাল থেকে। তাই বলা যায় যে এই হাটগুলোতে কিন্তু রাত যত গভীর হবে সেই সাথে সাথে কিন্তু আরো জমজমাট হবে, এমনটাই প্রত্যাশা করছে সবাই। রেদওয়ান, ধন্যবাদ আপনাকে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে পরম করুণাময় বান্দা হাজির তোমার দরবারে। লাখো মুসল্লির এই ধ্বনিতে প্রকম্পিত হলো ঐতিহাসিক আরাফাত ময়দান। দুপুরে পবিত্র হজের খুতবা দেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ সালেহ বিন হুমায়দ। বিশ্ব শান্তি আর মুসলিমদের প্রতি ঐক্যের আহ্বান জানানো হয় খুতবায়। প্রার্থনা করা হয় ফিলিস্তিনিদের মুক্তি কামনায়। মহান আল্লাহর দরবারে নিজেকে সমর্পণে আরাফাতের ময়দানে হাজির লাখো মুসল্লি। একই পোশাকে বিশ্বের নানা বর্ণের মানুষের মিলন মেলা। সমবেত কণ্ঠে একই উচ্চারণ, আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। মিনায় ফজরের নামাজ শেষে ভোরেই 14 কিলোমিটার দূরের আরাফাতের ময়দানে পৌঁছান মুসল্লিরা। অংশ নেন 5 দিনব্যাপী হজের মূল আনুষ্ঠানিকতায়। এখানেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রহমতের পাহাড় ঘিরে আবেগতাড়িত মুসল্লিদের প্রার্থনা, পরম করুণাময়ের দরবারে পাপ মুক্তির কামনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আজিজিল আল্লাম। স্থানীয় সময় দুপুর 12টায় মসজিদে নামিরায় খুতবা দেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ সালেহ বিন হুমায়দ, যা বাংলা সহ 34 ভাষায় সরাসরি সম্প্রচারিত হয়। বিশ্ব শান্তি কামনা আর মুসলিমদের প্রতি ঐক্যের আহ্বান জানানো হয় খুতবায়। মুসলিমদের সদাচরণ ও সৎ চরিত্রের গুরুত্ব তুলে ধরেন ইমাম। ফিলিস্তিনিদের দুর্দশা থেকে মুক্তি কামনা করেন তিনি। হে আল্লাহ, আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ান।
তাদের খেয়াল রাখুন। ক্ষুধার্তদের খাবার, বস্ত্রহীনদের কাপড় আর আশ্রয়হীনদের গৃহের ব্যবস্থা করুন। শত্রুর কবল থেকে তাদের রক্ষা করুন। হে শক্তিমান, পরম করুণাময়, শত্রুর বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিজয়ী করুন। রীতি অনুযায়ী খুতবা শেষে জোহর আর আসরের নামাজ একসাথে আদায় করেন হাজিরা। আরাফাতের আনুষ্ঠানিকতা শেষে রওনা দেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে আজ খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন তারা। ইবাদতের পাশাপাশি শয়তানকে মারার জন্য সংগ্রহ করবেন পাথর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুক্রবার ভোরে মিনায় ফিরে আল জামারায় শয়তানের প্রতীক লক্ষ্য করে পাথর ছুড়বেন মুসল্লিরা। এরপর পশু কোরবানি করে ফিরবেন মক্কায়, তাওয়াফ করবেন কাবা ঘর। পরের দুদিন 11 ও 12 জিলহজ পালন করবেন হজের বাকি আনুষ্ঠানিকতা। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় এ জমায়েতে এবছর যোগ দেওয়ার সৌভাগ্য হয়েছে 15 লাখ মুসল্লির। ডরথি তাসরিন, যমুনা নিউজ। 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবে দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য 10,000-এর বেশি লোকবল ও প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত। জাতীয় ঈদগাহে সংবাদ সম্মেলনে জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া। তিনি জানান, ঈদগাহে প্রধান জামাত হবে সকাল 7:30টায়। প্রতিকূল আবহাওয়া থাকলে 8টায় প্রধান জামাত হবে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। জাতীয় ঈদগাহ ময়দানের ব্যবস্থাপনার দায়িত্ব দক্ষিণ সিটির। সকালে প্রস্তুতি দেখতে এসে সংস্থাটির প্রশাসক জানান, একসাথে নামাজ পড়তে পারবেন 35,000 মুসল্লি। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো ক্রমেই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে বাইতুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন ঢাকা সহ সারা দেশে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, জানিয়েছে আবহাওয়া অফিস। তবে চট্টগ্রাম ও সিলেটে অল্প বৃষ্টি হতে পারে। তাপমাত্রা বাড়বে 7, 8, 9 জুন। 10 তারিখ থেকে আবারও বাড়বে বৃষ্টিপাত। এ মাসে আরেকটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। অনেকটাই কমে যাবে, তবে বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় হয়তো 2-1 বৃষ্টি হতে পারে, কারণ যেহেতু বর্ষাকালে 2-1 বৃষ্টি যে কোনো সময় হতে পারে। আর এই বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। ব্যবসা গরম যে অস্বস্তিকর অবস্থা, সেটা কিছুটা বৃদ্ধি পেতে পারে। ঈদের ছুটিতে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, এবার গরুর দাম কম, মজুদও পর্যাপ্ত। তবে এবার আওয়ামী লীগের দুর্নীতিবাজরা নেই, তাই বড় গরু কেনার ক্ষেত্রে মানুষের আগ্রহ কম। এ সময় বাজারে সার্বিক ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উপদেষ্টা। আপনারা সবাই ছুটি চলে গেলেও আমাদের ইউনিফর্ম বাহিনী কিন্তু থেকে যাইতেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো মাশাআল্লাহ খুব ভালো আছে। এটা যেন কন্টিনিউ করে, এই জন্য আপনাদের সবাই সহযোগিতা। রাতের বাংলাদেশের সময় হলো একটি বিরতির। ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। ঈদুল আজহা ঘিরে জমজমাট দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক। শেষ সময়ে এসে জমে উঠেছে বেচাকেনা। পছন্দের জিনিস কিনতে সকাল থেকে রাত পর্যন্ত আসছে অনেকে। একই ছাদের নিচে দেশি বিদেশি সব ব্র্যান্ড থাকায় সন্তুষ্ট ক্রেতারা। শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল যমুনা ফিউচার পার্কে তাই লেগে আছে ভিড়। ঈদের বাকি আর মাত্র একদিন। শেষ মুহূর্তে ক্রেতাদের চাপে সরগরম যমুনা ফিউচার পার্ক। টুকিটাকি ও প্রয়োজনীয় কেনাকাটা সারতে শপিং মলে ভিড় করছেন নগরবাসী। শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল মার্কেটে স্বাচ্ছন্দ্যে বিভিন্ন পণ্য কিনতে পেরে খুশি শপিংয়ে আসা মানুষ। সব বয়সী ক্রেতাদের সাথে শিশুদের অনেকেও আসে অভিভাবকের হাত ধরে। জামা কিনেছি, টপস কিনেছি, তারপরে বিদেশে থেকে কয়েকটা জিনিস কিনেছি। এখানে অনেক জিনিস পাওয়া যায়। ফিউচার অনেক ভালো, এখানে একদম জোস লেভেল। কুরবানি করবো না, এটার জন্য আমাদের ড্রেস কিনা লাগবে, আনন্দ করা লাগবে। তো সকাল থেকে রাত অবধি চলছে ঈদের কেনাকাটা। পছন্দসই আধুনিক ডিজাইনের পোশাক, জুতা সহ প্রয়োজনীয় নানা পণ্য কিনছেন তরুণ তরুণীরাও। একই ছাদের নিচে একাধিক দেশি বিদেশি ব্র্যান্ড পেয়ে খুশি তারা। যমুনার মতো তো আর আমাদের এশিয়ার ভিতরে সবচেয়ে বড়। যমুনার মধ্যে আসলে ভালো লাগে আর কি, কেনাকাটা করলে ঘোরাফেরা করলাম। আমি আজকে আসছি টুকিটাকি কিছু কেনাকাটা থাকে না, কেনাকাটার লাস্টে
এটার জন্য আর কি এখানে আসছি। আর এখানে পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে, এজন্য আমি প্রায় আসি, এখানে আসা হয়। বাইরে বৃষ্টি, তো এখানে আসলে আমি মোটামুটি সবকিছু আমার ঘর গোছানো সবও পাচ্ছি, আবার জামা কাপড় বলেন সবকিছুই পাচ্ছি। এদিকে ঈদুল আজহা উপলক্ষে যমুনা ফিউচার পার্কে চলছে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজের মেলা। চলবে আগামী 6 জুন পর্যন্ত। মেলায় ফ্রিজের এক্সক্লুসিভ কালেকশন পেয়ে খুশি ক্রেতারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। এক মাস অবস্থানের পর লন্ডন ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সেখানেই তিনি স্বামী ও মেয়ের সাথে উদযাপন করবেন ঈদুল আজহা। সকাল 9টায় লন্ডনের পথে রওনা হন ডাক্তার জুবাইদা রহমান। খালেদা জিয়ার বাসভবন ফিরোজা থেকে বেরিয়ে এয়ারপোর্টে যান তারেক রহমানের স্ত্রী। জুবাইদা রহমানের পরামর্শেই তার যাত্রার তথ্য গোপন রাখে বিএনপি। বারণ করা হয় নেতাকর্মীদের উপস্থিতি। এদিকে সামাজিক মাধ্যমে ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের কোনো অ্যাকাউন্ট নেই। অপতথ্য ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। এ তথ্য জানালেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। ডাক্তার জুবাইদা রহমান ও তাঁদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেক ও মিথ্যা ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য বানোয়াট মন্তব্য পোস্ট করছে। দুষ্ট চক্রের উদ্দেশ্য প্রণোদিত এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও 3 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সারা দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন 20,51,739 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 20,19,360 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 29,500 জন। গত 24 ঘন্টায় মোট 21টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 14.29%, সুস্থতার হার 98.42% এবং মৃত্যুর হার 1.44%। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি এটা? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। হঠাৎ করে আবারও বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। চিকিৎসকরা বলছেন এবারের ভ্যারিয়েন্টের ধরন নতুন এবং লক্ষণও ভিন্ন। তবে আক্রান্তদের চিকিৎসায় সরকারি হাসপাতালে এখনো কোনো নির্দেশনা দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। গণসচেতনতা তৈরিরও নেই কোনো উদ্যোগ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে করোনা ভাইরাসের পর দেশে এবার নতুন করে শনাক্ত হচ্ছে কোভিড ওমিক্রন XBB। নতুন ভ্যারিয়েন্টের এই ভাইরাসে এরই মধ্যে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত কয়েকদিন ধরে চট্টগ্রামের সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে উদ্বেগ, উৎকণ্ঠা। তাদের মধ্যে করোনাকালীন সময়ের মতো এখন সচেতনতার বালাই নেই। হাসপাতালগুলোতেও নেই আলাদা কোনো ব্যবস্থা। ফলে আক্রান্ত হলে সঠিক চিকিৎসা নিয়ে সংশয়ে তারা। করোনা যদি ওইভাবে মানুষকে আক্রমণ করে তাহলে আমাদের ওইভাবে সরকারকে পদক্ষেপ নিতে হবে যাতে সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়, ভালো মানুষ সেবা পায়। এখন যদি এটা আরো ভয়াবহ হয়ে আসে মানুষের বাঁচার কোনো আমি স্কোপ দেখতেছি না। আমরা চাই স্বাস্থ্যসেবাটা অনেক ভালো উন্নত মানের করা দরকার। চিকিৎসকরা বলছেন এই ভাইরাসটি ডেল্টা ভেরিয়েন্ট থেকে বেশি বিষাক্ত ও মরণঘাতী। অল্প সময়ের মধ্যে লক্ষণ তীব্র হয়। করোনা ভাইরাসের মতো কোভিড ওমিক্রন XBBর ধরন সম্পূর্ণ আলাদা। এবারের বেশিরভাগ যেটা হচ্ছে কি আপনার ব্যথা, যেমন শরীর ব্যথা, গায়ে ব্যথা, তারপর হচ্ছে আপনার জয়েন্টে ব্যথা, এই ধরনের ব্যথাগুলো নিয়ে বেশি আসতেছে। গলা ব্যথা, সাথে হচ্ছে যে কি আপনার একটা জিনিস বলতেছে সেটা হচ্ছে ক্ষুধামন্দা। চট্টগ্রামের সরকারি হাসপাতালে এবং বিমানবন্দরে এখনও কোনো সতর্কতামূলক নির্দেশনা দেয়নি স্বাস্থ্য বিভাগ। আপাতত সবাইকে মাস্ক পরা, জনসমাগম এড়িয়ে চলা, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার পরামর্শ চিকিৎসকদের। যখন সর্দি, কাশি বা গা ব্যথা বা জ্বর এসব যখন দেখা যায়, আমরা ওষুধের দোকানে গিয়ে যেন কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো ভুল ওষুধ যেন আমরা না নিই। আমরা সবাই যেন ডক্টরদের শরণাপন্ন হই। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাতের বাংলাদেশে আবারও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। 9 দিন পরও অচল অবস্থা কাটেনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে।
সেবা পুরোপুরি কবে চালু হবে বলতে পারছে না কেউ। সীমিত আকারে জরুরি বিভাগ চালু হলেও আউটডোর ও অপারেশন থিয়েটার সহ অন্য সব সেবা বন্ধ। সীমাহীন ভোগান্তিতে রোগীরা। চোখের অস্ত্রোপচারের জন্য ২০ দিন আগে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি হন কুমিল্লার আব্দুল মালেক। ৮ দিন পর মেলে সিরিয়াল, নেওয়া হয় অপারেশন থিয়েটারে, কিন্তু তখনই শুরু হয় সংঘর্ষ। ৮-১০ দিন কোনো ডাক্তার সাহেব আসে নাই, কোনো চিকিৎসা নেই। এখন আমাদের স্যার বলছে যে চলে দিলে যেতে পারি, রিলিজ দিব। আমি স্যার আমি যেতাম না, তখন স্যারে রক্ষা করছে, কয়েকজন থাকেন। আব্দুল মালেকের মতো বিড়ম্বনায় শত শত রোগী। আউটডোরে আলো জ্বললেও এখনও বন্ধ ফার্মেসি সহ ল্যাব ও অন্যান্য সব সেবা। ডাক্তার দেখাতে আসছিলাম, ডাক্তার দেখাতে পারি না, ডাক্তার নাই, বলছে আগামী 12 তারিখ আসতে। আসার পরে দেখলাম তো ইমার্জেন্সি সব কিছুই বন্ধ, এখন আবার ফেরত চলে যেতেছে। ওষুধ লিখে দিয়েছে, এখন বাড়ি থেকে ওষুধ নিয়ে খান, পরবর্তীতে আইসেন। এখন বন্ধ, এই জন্য এমার্জেন্সিতে এই কথা বললো। চোখের চিকিৎসার একমাত্র জাতীয় এই প্রতিষ্ঠানে প্রতিদিন প্রায় ২০০ রোগীর অস্ত্রোপচার হয়। কবে সেই পুরনো কর্মচাঞ্চল্য দেখা যাবে, সদুত্তর নেই কারো কাছে। জটিলতা তো একটা সৃষ্টি হয়েছে, সেটা তো অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। বিষয়টা আমরা সমাধানের জন্য তাদের সাথে কথা বলেছিলাম। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি, আসলে ওদের সাথে সমন্বয় করার চেষ্টা করছি। তাদের প্রতিও আমাদের সম্মান আছে, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তো একা একা ঘটেনি, দুই পক্ষের বিষয় আছে। গত মাসের ২৮শে মে জুলাই আন্দোলনে আহত এবং হাসপাতাল কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর থেকেই তারা হাসপাতালে থাকলেও তাদের দেখভাল করা থেকে বিরত রয়েছেন চিকিৎসক ও কর্মচারীরা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। কোরবানির ঈদ ঘিরে কামারশালাগুলো এখন কর্মমুখর। দা, ছুরি, চাপাতি কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। কেউ কেউ পুরনো চাকু, ছুরিতে শান দিচ্ছেন। যারা কোরবানি দেবেন তাদের পাশাপাশি এসব কিনতে কামারশালায় ভিড় করছেন খুচরা বিক্রেতা ও কসাইরাও। ক্রেতারা বলছেন দা, ছুরির দাম এবার আগের চেয়ে অনেকটাই বেশি। কামাররা বলছেন কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ছুরি, চাপাতি তৈরির খরচ। বর্তমানে রেটটা একটু বেশি, কারণ সবকিছুর দাম বেশি। আগের তেনে মালের দাম অনেক বাড়ছে, যেই পরিমাণে বাড়ছে এই পরিমাণে আমরা টাকা কাস্টমার লইতে পারি। যে লোহার আনছে 80 টাকা কেজি, ইলিশ হলো 180 টাকা কেজি। যে কয়লা আনছে 30 টাকা টিন, ইলিশ 80 টাকা। সারা বছর মনে করেন পাইকারি টাইকারি অর্ডার মিলাই করি, কিন্তু ঈদ আইলে আমাদের কাজ ভালো হয়। সীমান্তে পৌষিন গরু চোরাচালান ও চামড়া পাচার রোধে টহল জোরদার করেছে বিজিবি। দুপুরে সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা পরিদর্শন করেন ৩৩ বিজিবি অধিনায়ক। তিনি বলেন, কোরবানির ঈদ উপলক্ষে গরুর চোরাচালান ও চামড়া পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছেন তারা। পৌষিন ঠেকাতে সতর্ক বিজিবি। দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরে সংবাদ সম্মেলন করেছে বিজিবি ৪৭ ব্যাটালিয়ন। পশু চোরাচালান, চামড়া পাচার, পৌষিন রোধে অস্থায়ী চেকপোস্ট সহ নজরদারি বাড়ানোর কথা জানানো হয়েছে। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বুধবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে, এতে সুরমা, কুশিয়ারা সহ সবগুলো নদ নদীর পানি বেড়েছে। ২৪ ঘন্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বিপদসীমা ছাড়াবে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে সিলেটের জকিগঞ্জে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত রয়েছে উপজেলার অন্তত ৫০টি গ্রাম। পানিবন্দী ২৫০০ পরিবার। খোলা হয়েছে ৫৭টি আশ্রয় কেন্দ্র। এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এই ঘোষণা দেয় হোয়াইট হাউস। নতুন নির্দেশনায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে হার্ভার্ডের বর্তমান বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের অনৈতিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করছে ট্রাম্প প্রশাসন। রাতের বাংলাদেশে আবারও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।